হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকা থেকে আমরা ডাব্লিউপি মেনের জন্য অঙ্কের সমাধান করব। এছাড়া এর পরের ক্লাসে আমরা এই কর্মসংস্থান পত্রিকার জিআইগুলোও সলভ করব। ঠিক আছে, তো চলো আজকের ক্লাসটা শুরু করি। আর এছাড়াও নতুন আমরা প্র্যাকটিস সেট শুরু করেছি লীলা রয় ম্যামের বই থেকে। প্লেলিস্ট করা আছে, যারা যারা দেখোনি তারা তোমরা একবার দেখে নেবে। ঠিক আছে, তো চলো আজকের ক্লাসটা শুরু করি। ফার্স্ট কোশ্চেন, এ কোনো একটি কাজ 4 দিনে করতে পারে, বি সেই কাজটি শেষ করতে পারে 12 দিনে। দুইজনে মিলে একসঙ্গে কাজটি করলে কত দিনে তা শেষ হবে? তাহলে এ একটা কাজ করছে 4 দিনে আর বি করছে 12 দিনে। ঠিক আছে, তাহলে টোটাল কাজের এফিসিয়েন্সি কত হবে? টোটাল কাজের এফিসিয়েন্সি হবে 4 আর 12 লসাগু অর্থাৎ 12 ইউনিট। 12 ইউনিট হলে এর ইফিসিয়েন্সি কত হবে? 4কে 12 দিয়ে ভাগ করলে কত হবে? 3 হবে। আর এদিকে 12কে 12 হবে। ঠিক আছে, এ নলের ইফিসিয়েন্সি 3 ইউনিট, বি নলের ইফিসিয়েন্সি 1 ইউনিট। তো দুজনে মিলে কত ইউনিট কাজ করবে? 3 আর 1 হচ্ছে 4 ইউনিট করে কাজ করবে দুজনে মিলে। তাহলে 4 ইউনিট করে 12 ইউনিটের কাজটা তার কতদিন সময় লাগবে? তাহলে তাদের 3 দিনে কিন্তু কাজটা কমপ্লিট করবে। এটার শর্ট ট্রিক্স আছে, এই লসাগু বের করে না করলেও হবে। যে এরকম যখন বলবে তখন কি সরাসরি আমরা কি করব? এ একটা কাজ 4 দিনে, বি একটা কাজ 12 দিনে, মানে প্রথমের সাথে এটাকে গুণ করব আর একবার নিচে যোগ করব, তাহলেই আমাদের অ্যান্সারটা চলে আসবে। ঠিক আছে, একবার গুণ করব একবার যোগ করব, তাহলে 4 গুণিত 12 আর তলায় হচ্ছে কত? তলায় হচ্ছে 16। তাহলে এদিকে হচ্ছে কত? 4 4 16, এটা কাটা যাবে। 4 4 16 আর 4 দিয়ে এটা কাটা দিলে কত হবে? 3। তাহলে 3 হয়ে যাবে আমাদের কিন্তু কারেক্ট অ্যান্সার। 7 বছর আগে এ ও বি এর বয়সের অনুপাত ছিল 3:4। 9 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 7:8। বি এর বর্তমান বয়স কত? তাহলে প্রেজেন্ট লিখব। প্রেজেন্ট থেকে একটা 7 বছর আগে বলা আছে, তাহলে আগে বললে ওপরে লিখব আর পরে বললে আমরা নিচে লিখব। আর একটা কত বছর বলা আছে? 9 বছর পরে বলা আছে। ঠিক আছে, এটাকে আমরা 9 বছর পরে লিখব। 7 বছর আগে অনুপাত কত ছিল? 3:4 ছিল। এ অনুপাত বি এর যে রেশিওটা, অর্থাৎ 7 বছর আগে যে বয়সের রেশিও সেটা 3:4 ছিল, আর 9 বছর পরে তাদের বয়সের রেশিও হচ্ছে কত? 7:8। এবার দেখো, এই 3 থেকে কত ইউনিট পরে 7 হচ্ছে? 4 ইউনিট পরে। 4 থেকে কত ইউনিট পরে 8 হচ্ছে? 4। তাহলে এটার ডিফারেন্স দুটো সেম আছে, তাহলে আমাদের আর সেম করতে হবে না। তাহলে এখানে 4 থেকে 8 কত ইউনিট পরে হচ্ছে? 4 ইউনিট বছর পরে 8 হচ্ছে। আর 3 থেকে 7 এটাও 4 ইউনিট বছর পরে। কিন্তু এখানে টোটাল বয়সের পার্থক্যটা কত? 7 আর 9 যোগ করলে হবে টোটাল বয়সের পার্থক্য হচ্ছে 16 বছর পরে। কিন্তু এখানে বলা আছে 4 বছর পরে। তাহলে 4 ইউনিটের ভ্যালু কত? 4 ইউনিটের ভ্যালু হচ্ছে 16। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 1 ইউনিটের ভ্যালু 4। তাহলে এখানে কি বলা আছে? বি এর বর্তমান বয়স কত হবে? তাহলে বি এর বয়সটা এখানে কত? 4 ইউনিট। 4 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে 1 ইউনিটের ভ্যালু 4 হলে 4 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে 4 ইউনিটের ভ্যালু হবে 16। তাহলে এইটা আমাদের প্রেজেন্ট বয়স। ঠিক আছে, প্রেজেন্ট বয়স এখানে 7 বছর আগে বি এর বয়সটা কত আছে? 16। তাহলে 7 বছর পরে কত হবে? তাহলে এখানে +7 করে দাও। তাহলে 16-র সাথে যদি 7 যোগ করো তাহলে হবে 23। তাহলে বি এর যে বর্তমান বয়স সেটা হবে 23 বছর। XYZ 6000 টাকায় একটি কাজ করার জন্য চুক্তিবদ্ধ হলো। এক্স ও ওয়াই একসঙ্গে কাজটির কিছু অংশ হবে না। এখানেও কিছু অংশ বলা আছে, বাকি কাজটি বলা আছে। এখানে অংশ বলা আছে, এখানে এই অংশটা লিখে নাও যে 3/4 অংশ কাজ করলো। ঠিক আছে, 3/4 অংশ কাজ করলো। এবার বাকি কাজটি জেড একা শেষ করলো। যদি একটা অংশ দেওয়া না থাকবে তাহলে কি করে অ্যান্সার আসবে? তাহলে আর বাকি কাজটা জেড একা শেষ করলো। জেড এর মজুরি কত টাকা? তাহলে এক্স প্লাস ওয়াই কত? 3/4 অংশ কাজ করছে। আর জেড একাই কত অংশ কাজ করছে? জেড একাই হচ্ছে বাকি অংশ বলা আছে। তাহলে 4 ভাগের মধ্যে 3 ভাগ যদি কাজ হয় তাহলে বাকি থাকবে কত? 1 ভাগ। তাহলে 1/4 ভাগ। ঠিক আছে, তাহলে এদিকে এই 4 4 তো কাটাই যাবে। তাহলে এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড যদি আমরা বের করি, যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মিলে কত ইউনিট কাজ করছে?
কত ইউনিট টাকা ইনকাম করছে, তাহলে এক্স প্লাস ওয়াই তো 3 ইউনিট আর জেড হচ্ছে 1 ইউনিট, টোটাল হচ্ছে 4 ইউনিট টাকা কিন্তু তারা তিনজনে মিলে ইনকাম করছে। কিন্তু এখানে বলা আছে 6000 টাকা, তাহলে এখানে 4 ইউনিটের ভ্যালু কত, 4 ইউনিটের ভ্যালু হচ্ছে 6000 টাকা, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 4 15 60 অর্থাৎ 1500 টাকা, তাহলে 1 ইউনিটের ভ্যালু 1500 হলে জেডের মজুরি কত, তাহলে জেডের এখানে টাকার ইফিসিয়েন্সি হচ্ছে 1 ইউনিট, টাকার ইউনিটটা হচ্ছে 1 ইউনিট, তাহলে 1 ইউনিটের ভ্যালুই আমাদের চেয়েছে অর্থাৎ 1500 টাকা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। একটি ট্যাঙ্ক এক্স নল দিয়ে 2 ঘন্টায় ভর্তি হয়, ওয়াই নল দিয়ে 6 ঘন্টায় ভর্তি হয়। সকাল 10টায় এক্স নলটি খোলা হলো, তাহলে ট্যাঙ্কটি ভর্তি হবে কোন সময়ে, যদি ওয়াই নলটি সকাল 11টায় খোলা হয়। তাহলে এক্স নলটা 2 ঘন্টায় ভর্তি হয়, ঠিক আছে, আর ওয়াই নলটা হচ্ছে 6 ঘন্টায় ভর্তি হয়। তাহলে টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি কত হবে, 6 আর 2 এর লসগু হবে 6 ইউনিট। তাহলে এক্সের ক্যাপাসিটি কত হবে, এক্সের ক্যাপাসিটি হবে 3 ইউনিট আর ওয়াইয়ের ক্যাপাসিটি হবে 1 ইউনিট। এবার সকাল 10টাতে এক্স নলটা খুলছে, ঠিক আছে, এবার সকাল 11টায় ওয়াই নলটি খুলছে, তাহলে এক্স নলটি 10টা থেকে কিন্তু এই 11টা পর্যন্ত কিন্তু চলেছে। কত ঘন্টা চলেছে, এখানে 1 ঘন্টা কিন্তু এক্স নলটা চলেছে, ঠিক আছে। 1 ঘন্টায় কত ইউনিট এক্স নল ভর্তি করেছে, তাহলে এক্স নলের এফিসিয়েন্সি হচ্ছে 3 ইউনিট, তাহলে 3 ইউনিট 3 একে 3 অর্থাৎ 3 ইউনিট কিন্তু জল পূর্ণ করে নিয়েছে। 6 ইউনিট ট্যাঙ্কের মধ্যে 3 ইউনিট কিন্তু এই এক্স 1 ঘন্টা চলাতে পূর্ণ করে দিয়েছে, তাহলে বাকি আছে কত, বাকি আছে আর 3 ইউনিট ট্যাঙ্কটা ভর্তি করতে। এটা কে করবে, তখন এবার ওয়াই নলটিকে খুলছে, তো এবার এই বাকি কাজটা এক্স প্লাস ওয়াই মিলে কাজটা করবে, আর এক্স প্লাস ওয়াইয়ের এফিসিয়েন্সি কত, 3 আর 1 হচ্ছে 4 ইউনিট করে, তাহলে 4 ইউনিট করে 3 ইউনিটের ট্যাঙ্কটা কতক্ষণ সময় লাগবে, তাহলে 3/4 কিন্তু সময় লাগবে। এবার এটা কিন্তু 3/4 ঘন্টা সময় লাগবে, যেহেতু এগুলো ঘন্টাতে আছে, ঠিক আছে। তাহলে এখানে এটাকে কি করব, এটাকে মিনিটে করব, তাহলে 3/4কে যদি ঘন্টা থেকে মিনিটে করি তাহলে কি করতে হয়, 60 দিয়ে আমাদের ভাগ করতে হয়, তাহলে এটা আমাদের মিনিটে হয়ে গেল, তাহলে মিনিটে হয়ে গেল, 4 দিয়ে কাটা দাও, 4 15 60, তাহলে 3 15 45 মিনিট পর কিন্তু আবার এখানে বলা আছে ট্যাঙ্কটি ভর্তি হবে কোন সময়ে, তাহলে 45 মিনিট পর কিন্তু ভর্তি হবে। তাহলে লাস্টের ট্যাঙ্কটা 11টায় ওপেন করেছে, তাহলে 11টার সাথে আবার এই 45 মিনিট যোগ করে দাও, তাহলে 11টা 45 মিনিটে কিন্তু ট্যাঙ্কটা ভর্তি হবে, ঠিক আছে। এখানে সকাল বলা আছে, তাহলে সকাল 11টা 45-এ কিন্তু ট্যাঙ্কটা ভর্তি হবে। জগৎরাম একজন দুধ বিক্রেতা, তার কিছু পরিমাণ দুধ আছে বিক্রির জন্য, কোন অনুপাতে জল মেশালে সেই মিশ্রণটি ক্রয় মূল্যে বিক্রি করলে 5% লাভ হবে। তাহলে 5% লাভ কথাটার অর্থ হচ্ছে পার্সেন্ট উঠে তলায় 100 হলো, তাহলে এদিকে হচ্ছে কত 1/20, তাহলে এই নিচেরটা সবসময় অরিজিনাল প্রাইস হয়, তাহলে এটা হচ্ছে মিল্কের রেশিও, আর এই ওপরেরটা হবে কি ওয়াটারের রেশিও। বলা আছে কি অনুপাতে, এখানে বলা আছে কোন অনুপাতে জল মেশালে, তাহলে এখানে আমাদের এই ওপরে হচ্ছে 1, তাহলে 1 অনুপাতে কিন্তু জল মেশাতে হবে, অর্থাৎ 1:20, মানে 20 লিটার যদি দুধ থাকে তাহলে তাকে 1 লিটার কিন্তু জল মেশাতে হবে, ঠিক আছে। এই অনুপাতেই কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে। যদি 3.1/3 মিটার প্রতি সেকেন্ড গতিকে রূপান্তরিত করা হয় কি কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, তাহলে কত হবে, তাহলে এখানে কিলোমিটার প্রতি ঘন্টাকে যদি মিটার প্রতি সেকেন্ডে আনা হয় তাহলে কি করতে হয়, 5/18 দিয়ে গুণ করে দিতে হয়, তাহলে এটা হয়ে গেল কি মিটার প্রতি সেকেন্ড। আর মিটার প্রতি সেকেন্ডকে যদি কিলোমিটার প্রতি ঘন্টাতে নিয়ে যেতে হয় তাহলে এটাকে উল্টে গুণ করতে হবে, অর্থাৎ 18/5 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে, এত কিলোমিটার প্রতি ঘন্টা। এটা যদি গুলিয়ে যায় তখন আমরা এটা করব যে আমরা যখন বড় থেকে ছোটোতে যাব তখন ছোটোটাকে উপরে রাখবো, এবার ছোটো থেকে যখন বড়তে যাব তখন আমি বড়টাকে উপরে রাখবো, তাহলে এই কনসেপ্টটাই আমরা এখানে ইউজ করব। তাহলে এটাকে পূর্ণ যদি ভাঙে তাহলে 3 × 9 একে হচ্ছে 10 বাই হচ্ছে কত 3। এবার কিলোমিটার প্রতি ঘন্টাতে যদি আনি তাহলে কি করব, ছোটো থেকে আমি বড়তে যাচ্ছি, তাহলে বড়টাকে উপরে রাখবো, ছোটোটাকে নিচে রাখবো, 18/5। তাহলে এটাকে যদি কাটাকুটি করি তাহলে 3 × 6 18, 5 × 2 = 10, তাহলে 6 × 2 = 12 কিলোমিটার প্রতি ঘন্টা, এটাই হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। সোমবার থেকে বুধবারের গড় উষ্ণতা 37 ডিগ্রি এবং মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের গড় উষ্ণতা হচ্ছে
গড় উষ্ণতা 34 ডিগ্রি সেলসিয়াস, তাহলে বৃহস্পতিবারের উষ্ণতা সোমবারের উষ্ণতা 4/5 হয়, তবে বৃহস্পতিবারের উষ্ণতা কত? তাহলে এখানে সোম মঙ্গল বুধ 3 দিনের গড় উষ্ণতা বলা আছে এত, তাহলে মোট উষ্ণতাটা বের করব। তাহলে এখানে সোমটাকে দন্তে স লিখছি, সোমবার, মঙ্গলবার আর একটা হচ্ছে বুধবার, ঠিক আছে। এদের যে গড় উষ্ণতা বলা আছে 37 ডিগ্রি, তাহলে মোট উষ্ণতা কত হবে? তাহলে 3 দিয়ে গুণ করতে হবে, যেহেতু 3 দিনের গড় উষ্ণতা। তাহলে 3 7 21 1 হাতে থাকলো 2, লিখে 9 2 11, 111, ঠিক আছে, 111 হলো। এবার বলা আছে মঙ্গল বুধ বৃহস্পতি, ঠিক আছে, তাহলে মঙ্গল বুধ আর একটা হচ্ছে বৃহস্পতিবার, এদের গড় উষ্ণতা বলা আছে এত, তাহলে মোট উষ্ণতা কত হবে? তাহলে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3 4 12 2 3 3 9 10, 102 হচ্ছে। এবার এটাকে আমরা যোগ ভাগ প্রক্রিয়া যদি অ্যাপ্লাই করি, তাহলে এখানে প্রতিটাকে যদি আমি মাইনাস করি, তাহলে দেখো এখানে এই মঙ্গল, এই প্লাস মঙ্গল মাইনাস মঙ্গল কাটবে, এখানে মঙ্গল বুধ, এদিকে দেখো বুধ আর এই বুধ কাটবে মাইনাস, তাহলে এখানে সোমবার বিয়োগ বৃহস্পতিবারের যে ডিফারেন্স সেটা হবে কত? এটা ডিফারেন্স হচ্ছে 9। এবার এখানে সোমবারের উষ্ণতা, বৃহস্পতিবারের উষ্ণতা সোমবারের উষ্ণতার 4/5, তাহলে এখানে বৃহস্পতি আর আমি সোম লিখলাম, ঠিক আছে। এবার সোমবারের উষ্ণতার বলা আছে যার সাথে র থাকবে, এবার ভগ্নাংশ থাকলে সেটাকে আমরা 1 ধরবো, তাহলে এটা 1 হলে তাহলে বৃহস্পতিবারের উষ্ণতা কত হবে? তাহলে 4/5/5টা এদিকে তলায় চলে আসবে, তাহলে এদিকে হলো 4:5, একটাকে 4x ধরলাম, একটাকে 5x ধরলাম। এবার এদের পার্থক্য বলা আছে কত? এদের পার্থক্য পেলাম আমরা 9 ইউনিট, আর এদের পার্থক্য কত পেলাম আমরা? 5x আর 4x এর পার্থক্য ডিফারেন্স হচ্ছে x ইউনিট, তাহলে x ইকুয়াল টু এখানে এটা অর্থাৎ 9, তাহলে x ইকুয়াল টু যদি 9 হয়, কিংবা এখানে তুমি এই সোমবারের উষ্ণতা এখানে 5x লিখতে পারো, মাইনাস বৃহস্পতিবার অর্থাৎ 4x লিখতে পারো, সমান 9, তাহলে x ইকুয়াল টু 9। তাহলে এখানে বলা আছে বৃহস্পতিবারের উষ্ণতা কত? তাহলে বৃহস্পতিবারের উষ্ণতা হচ্ছে 4x, তাহলে 4 ইন্টু এক্সের ভ্যালু কত? এক্সের ভ্যালু হচ্ছে 9, তাহলে 4 9 36 ডিগ্রি সেলসিয়াস হবে বৃহস্পতিবারের উষ্ণতা, ঠিক আছে, অপশান ডি। 2/3 1/2/5 75%-এর 540 সমান কত? তাহলে প্রথমে 2/3 এর মানে কি? এর মানে হচ্ছে গুণ চিহ্ন, ঠিক আছে, এর মানে হচ্ছে গুণ চিহ্ন, তাহলে গুণ লিখলাম। তাহলে 5-এ 5 আর 2 যোগ করলে হবে 7/5, তারপরে হচ্ছে এর মানে গুণ চিহ্ন। 75% উঠে কি হয়? তলায় 100 হয়, 25 দিয়ে কাটা দিলে ওপরে 3, 25 দিয়ে কাটা দিলে নিচে 4, এর হচ্ছে কত? এর হচ্ছে 540, তাহলে এটাকে শুধু আমাদের কাটাকুটি করলেই অ্যান্সার আসবে। তাহলে এদিকে প্রথমে এই 3 তো কাটাই গেল, 2 দিয়ে কাটো, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 10-এর একটা শূন্য কাটা গেল, তাহলে 54-র সাথে 7 গুণ করলে কত হবে? 4 7 28, এককের ঘরের অঙ্কটা 8 আছে, এখানে এককের ঘরের অঙ্কটা 8 আছে, অপশান এ। একটি 400 মিটার দীর্ঘ ট্রেন 36 সেকেন্ড সময় নেয় ট্রেনটির বিপরীত মুখে হাঁটা এক ব্যক্তিকে অতিক্রম করতে, যার হাঁটার গতির ঘন্টায় 20 কিলোমিটার, তাহলে ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার হবে? তাহলে এখানে যখন কোনো একটা মানুষকে কোনো একটা ট্রেন যখন অতিক্রম করবে, তখন সে তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করবে, তাহলে ট্রেনের গতিবেগটাকে ধরলাম x কিলোমিটার প্রতি ঘন্টা, আর মানুষের গতিবেগটা বলা আছে 20 কিলোমিটার প্রতি ঘন্টা। আর বিপরীত দিকে এলে রিলেটিভ স্পিড কী হবে? রিলেটিভ স্পিড যোগ হয়, তাহলে এখানে x প্লাস 20, এটা এত কিলোমিটার প্রতি ঘন্টা, এটা আমরা কি পেলাম? এটা পেলাম আমরা, এটা হচ্ছে রিলেটিভ স্পিড, ঠিক আছে। এবার টোটাল টাইম বলা আছে 36 সেকেন্ডে অতিক্রম করে, আর দৈর্ঘ্য হচ্ছে 400 মিটার, তাহলে এখানে টাইম ইকুয়াল টু বের করতে পারবো যে দূরত্ব বাই গতিবেগ, তাহলে এখানে 400 হচ্ছে দূরত্ব বাই গতিবেগ কত? x প্লাস 20, ঠিক আছে, এটা হচ্ছে গতিবেগ। এবার এটাকে কি করতে হবে? এটা আমাদের কিলোমিটার প্রতি ঘন্টাতে আছে, দেখো যে এটা ঘন্টায় কিলোমিটার আছে, এটাও দেখো ঘন্টায় কিলোমিটার, মানে এটা আমাদের কিলোমিটার প্রতি ঘন্টাতে আছে, আর এগুলো আছে আমাদের মিটার প্রতি সেকেন্ডে, একটা ইউনিটে কনভার্ট করতে হবে, অর্থাৎ 5/18 দিয়ে গুণ করলাম, তাহলে এটা হয়ে গেল মিটার প্রতি সেকেন্ডে হয়ে গেল, ঠিক আছে। তাহলে এখানে দূরত্ব বাই গতিবেগ ইকুয়াল টু টাইম, আর টাইম বলা আছে 36 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে সমানের সামনাসামনি কাটা যায়, ওপর নিচ কাটাকুটি যায়, তাহলে 18 দিয়ে কাটবো, 18 দুগুণে 36, 2 দিয়ে কাটবো, 2 দিয়ে হচ্ছে 200, 34, 2 দিয়ে হবে 200, 5 দিয়ে
4 5 20 অর্থাৎ 40। তাহলে কোনাকুনি যদি গুণ করি তাহলে এক্স প্লাস 20 এটা ইকুয়াল টু কত, এটা ইকুয়াল টু হচ্ছে 40। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, তাহলে এক্স ইকুয়াল টু হবে 40 প্লাস 20টা এদিকে গেলে হবে -20। তাহলে 40 থেকে 20 বাদ দিলে হবে কত, 20। ঠিক আছে, তাহলে এক্সের গতিবেগটা হয়ে যাবে 20 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা মিটার প্রতি সেকেন্ডে এনেছি, মানে মিটার প্রতি সেকেন্ডে অ্যাকচুয়াল অ্যান্সার। কিন্তু এটাকে তুমি যদি আবার কিলোমিটার প্রতি ঘন্টাতে আনতে যাও অ্যান্সার মিলবে না, যেহেতু এক্স আমরা ধরেছি, এক্সের আমরা মানটাকে নেব। ঠিক আছে, তাহলে 20 কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। একটি ট্রেন একটি সাঁকোকে অতিক্রম করতে 9 সেকেন্ড সময় নেয়। যদি ট্রেনটির গতি ঘন্টায় 48 কিলোমিটার হয় তবে ট্রেনটির দৈর্ঘ্য কত? তাহলে কোনো একটা ট্রেন কোনো একটা সাঁকোকে অতিক্রম করছে। সিম্পল ডিস্টেন্সের ফর্মুলা অ্যাপ্লাই করো, যে ডিস্টেন্স ইকুয়াল টু কি, ডিস্টেন্স ইকুয়াল টু হচ্ছে স্পিড ইন্টু টাইম। স্পিড কত আছে, 48 কিলোমিটার প্রতি ঘন্টা, এটাকে মিটার প্রতি সেকেন্ডে নিয়ে চলে এসো, তাহলে 5/18 দিয়ে গুণ করলাম। ঠিক আছে, আর এইদিকে আমাদের টাইমটা বলা আছে 9 সেকেন্ড, তাহলে 9 দিয়ে গুণ করলাম। তাহলে এটাকে যদি আমরা কাটাকুটি করি তাহলে 9 দুগুণে 18, 2 দিয়ে কাটা দিলে 2 দিয়ে হচ্ছে 24 দুগুণে 48, তাহলে এদিকে হচ্ছে 120। ঠিক আছে, তাহলে ট্রেনের যে দৈর্ঘ্য হবে সেটা হবে 120 মিটার। তিনটি সংখ্যার গসাগু 23, সংখ্যাগুলির অনুপাত 1:2:3, তবে সংখ্যাগুলি নির্ণয় করো। সংখ্যা প্রথমটাকে আমরা ধরলাম এক্স, তারপরেরটাকে ধরলাম 2x, তারপরেরটাকে ধরলাম 3x। এদের গসাগু কত হবে, এদের গসাগু হবে তিনটের মধ্যে যেটা কমন থাকবে সেটাই গসাগু। তাহলে তিনটের মধ্যে এক্স কমন আছে, তাহলে এক্সটা হয়ে গেল গসাগু। আর এখানে গসাগু বলা আছে কত, 23, তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে 23। তাহলে সংখ্যা তিনটি কী কী, তাহলে সংখ্যাগুলি একটা হচ্ছে এক্স, তাহলে একটা হচ্ছে 23। ঠিক আছে, একটা হচ্ছে 2x, তাহলে 23 দুগুণে কত, 23 দুগুণে 46, তাহলে দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে 46। 23 46 একটা অপশানে আছে, অপশান বি কারেক্ট অ্যান্সার। আর তৃতীয় অপশানটা হচ্ছে, তৃতীয় সংখ্যাটা কত, 3x, অর্থাৎ 3 × 23, অর্থাৎ 3 3 9, 3 2 6 69। একটি ট্রেন একটি দ্বন্দ্বয়মান ব্যক্তিকে যখন অতিক্রম করে তখন ট্রেনটির মাধ্যমে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 90 মিটার। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? যখন কোনো একটা ব্যক্তিকে অতিক্রম করবে তখন সে তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করবে, তখন ওই ট্রেনটার মাধ্যমে যখন দূরত্ব করলো কত, 90 মিটার। সে যখন কোনো একটা ব্যক্তিকে অতিক্রম করলো তখন সে তার নিজের দূরত্বকে অতিক্রম করলো। তাহলে ব্যক্তিকে যখন 90 মিটার দূরত্ব অতিক্রম করলো তখন সে তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করেছে, মানে কি, সে তার ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে কত, 90 মিটার হবে। একজন সেনাপ্রধান 36,562 সেনাদের নিয়ে বর্গাকার রূপ গঠন করতে চায়। ঠিক আছে, গঠন করার পর তিনি দেখলেন যে কিছু সেনা অব্যাহত থেকে গেল। অব্যাহত সেনার সংখ্যা কত? তাহলে বর্গাকার সেনা যখন গঠন করতে হবে তখন এটার আমাদের বর্গমূল বের করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে এমন অনেক অংশ আছে, মানে অঙ্ক আছে যে এই বর্গমূল বের করে যে বর্গমূলের সংখ্যাটা অ্যান্সার চাই। এখানে বর্গমূল বের করার পর যেটা এক্সট্রা সংখ্যা থাকবে সেই সংখ্যাটা আমাদের কিন্তু এইখানে লিখতে হবে যে কত হবে। তাহলে এখানে 36,562, তাহলে শেষ দিক থেকে দুটো দুটো করে দাগ টানবো। তাহলে প্রথমে 1-এর স্কোয়ার 1 হবে, তারপরে এদিকে হচ্ছে 2 6 5 নামবে, তারপর এখানে 1-এর ডবল 2 হবে, তারপর এখানে এই 2-এর পাশে যদি আমরা 9 রাখি, সেই 9 দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে, 9 9 81, 1 হাতে থাকলো 8, 18 26 261। তাহলে এটা 9 দিয়ে যাবে, তাহলে 9 দিয়ে হচ্ছে 261, তাহলে এদিকে হলো 261, ওপর থেকে 4 নামলো, তাহলে এদিকে 6 আর 2 হলো, তাহলে 19-এর ডবল কত হবে, 19-এর ডবল হবে 38। তাহলে 38-এর পাশে এমন সংখ্যা রাখো যেন 462-র কিছু কম হয়। তাহলে 38-এর পাশে যদি আমরা 2 রাখি তাহলে এদিকে 600 হয়ে যাবে, তাহলে 1 রাখতে হবে, তাহলে 1 8 3 381 হচ্ছে। তাহলে 1 রেখে কত হলো, 1 রেখে হলো 381, মানে এর থেকে কিছু আমাদের কম রাখতে হবে, তার কম রাখলাম। এবার যেটা আমাদের ভাগশেষ সেটাই হয়ে যাবে অ্যান্সার। তাহলে এদিকে হচ্ছে 8 8 8 16, অর্থাৎ 81 জন আমাদের ভাগশেষ থাকছে। তাহলে এইটাই হয়ে যাবে আমাদের কি, অব্যাহত সেনা। যে কিছু সেনা থেকে গেছে সেই সেনাটার সংখ্যা হচ্ছে 81 জন কিন্তু থেকে গেছে, অপশান সি। 2424 সংখ্যাটিতে 2-এর স্থানীয় মান কত? তাহলে 2-এর স্থানীয় মান এখানে একক, দশক,
আর এখানে একক, একক দশক শতক এখানে হাজার আছে, তাহলে এখানে 2000, এখানে 20, ঠিক আছে। তাহলে 2020 এটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, যে 2-এর স্থানীয় মান। পিতার বয়স পুত্রের বয়সের 9 গুণ, মাতার বয়স পুত্রের বয়সের 8 গুণ, তবে পিতা ও মাতার বয়সের যোগফল 51 বছর, তবে পুত্রের বয়স কত? তিনজন আছে, ফাদার, সন আর একটা হচ্ছে মাদার, ঠিক আছে। এবার পিতার বয়স পুত্রের বয়সের 9 গুণ, তাহলে পুত্রের বয়স যদি x হয় তাহলে পিতার বয়স কত হবে? 9x হবে। এবার মাতার বয়স পুত্রের বয়সের 8 গুণ, তাহলে পুত্রের বয়স x হলে মাতার বয়স কত হবে? 8x হবে। পিতা ও মাতার বয়সের যোগফল কত বলা আছে? 51 বছর, আর এখানে যোগফল কত হবে? 9 আর 8 যোগ করলে হবে 17x, এটা যোগফল। এটা ইকুয়াল টু কত? এটা ইকুয়াল টু হচ্ছে 51 বছর। 3 17 51, অর্থাৎ x ইকুয়াল টু হচ্ছে 3 বছর। তাহলে পুত্রের বয়স কত? পুত্রের বয়স হচ্ছে x ধরেছি, তাহলে x এর ভ্যালু কত পেলাম? 3, অর্থাৎ পুত্রের বয়স হবে 3 বছর হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। x 1 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে 8 মিনিট 40 সেকেন্ডে। এবার y ওই একই দূরত্ব অতিক্রম করে 10 মিনিটে, ঠিক আছে। x ওয়াইকে কত দূরত্বে হারালো? তাহলে ওয়াই একই দূরত্ব অতিক্রম করছে 10 মিনিটে। 1 কিলোমিটারটাকে যদি মিটারে করি তাহলে কত হবে? 1000 মিটার। তাহলে সে 10 মিনিটে, অর্থাৎ ওয়াই 10 মিনিটে 1000 মিটার কিন্তু অতিক্রম করছে, ঠিক আছে। তাহলে 1 মিনিটে কতটা অতিক্রম করবে? 1 মিনিটে অতিক্রম করবে সে 100 মিটার। 1 মিনিটে অতিক্রম করবে সে 100 মিটার। তাহলে এখানে এই x কত মিটার অতিক্রম করছে? x করছে 8 মিনিট, এদিকে 8 মিনিট আর এদিকে হচ্ছে 40 সেকেন্ড। সেকেন্ডটাকে মিনিট করলে কি করতে হয়? এখানে 60 দিয়ে ভাগ করে দিতে হয়। 20 দিয়ে কাটা দিলে 2, 20 দিয়ে কাটা দিলে 3, তাহলে 2/3 মিনিট হয়ে গেল। তাহলে প্লাস 2/3 করো, তাহলে 3 8 24, 2 26 তলায় 3, এত মিনিট x অতিক্রম করছে। তাহলে 1 মিনিটে 100, তাহলে x কত? 26/3 মিনিট কত সেকেন্ডে অতিক্রম করছে? তাহলে এখানে 100 গণিত হচ্ছে 26 তলায় 3, তাহলে এদিকে হচ্ছে 2600 তলায় 3, এত মিটার কিন্তু দূরত্ব অতিক্রম করছে, ঠিক আছে। এবার কত মিটারে হারাচ্ছে? x কিন্তু 1 কিলোমিটার যাচ্ছে, অর্থাৎ 1000 মিটারে। তাহলে x থেকে ওয়াইকে কত দূরত্বে হারালো বলা আছে? তাহলে এখানে 1000 মিটারের দূরত্বটা, এখানে 1000 থেকে এখানে 2600 তলায় 3, এই দূরত্বটা আমরা বের করব, তবে আমরা অ্যান্সার চলে আসবে। তাহলে এদিকে 3 হয়ে যাবে লসাগু, তাহলে এর ওপরে কত হবে? 3000, 3-এর সাথে 1000 গুণ করলে 3000, মাইনাস হচ্ছে কত? মাইনাস হচ্ছে 2600। তাহলে 3000 থেকে 2600 মাইনাস করলে কত হবে? এদিকে হচ্ছে 400 তলায় 3, তাহলে 3 13 39, 3 3 9, অর্থাৎ 133 1/3 মিটারে কিন্তু হারিয়েছে। একটি পরীক্ষায় 480 জন ছাত্রছাত্রীর মধ্যে 85% ছাত্রী এবং 70% ছাত্র পাস করেছে। মোট পাসের হার 75% হয়। কতজন ছাত্র পরীক্ষায় উপস্থিত ছিল? তাহলে এখানে 85% ছাত্রী অর্থাৎ গার্লস অনুপাত বয়, এখানে কত বলা আছে? গার্লস বলা আছে 85% আর বয় বলা আছে কত? 70% ছাত্র। আর মোট পাসের হার কত বলা আছে? 75%। তাহলে এটাকে আমরা অ্যালিগেশন ইউজ করব, কারণ এখানে আমাদের প্রথমে ছাত্রীর পাসের হার বলা আছে, ছাত্রর পাসের বলা আছে, আর মোট পাসের হার বলা আছে। তাহলে মোটটাকে আমরা মাঝে রাখবো। তাহলে এদিকে হচ্ছে কত? 75 থেকে 70 মাইনাস করলে কত হবে? 5, আর এদিকে হচ্ছে কত? 85 থেকে 75 মাইনাস করলে 10, অর্থাৎ 1:2, ঠিক আছে। এবার বলা আছে 480 জন ছাত্রছাত্রীর মধ্যে, মানে টোটাল আমাদের বলা আছে 480 জন ছাত্রছাত্রী, আর এখানে আমরা পেলাম কত? 2:1, অর্থাৎ 3 ইউনিট ছাত্রছাত্রী। তাহলে 3 ইউনিটের ভ্যালু কত? 3 ইউনিটের ভ্যালু হচ্ছে 480। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে 3 16 48, 160। তাহলে এখানে বলা আছে ছাত্র, কতজন ছাত্র পরীক্ষায় উপস্থিত ছিল? তাহলে এখানে বয়েজ হচ্ছে 2 ইউনিট, তাহলে 2 ইউনিটের ভ্যালু কত? তাহলে 160 গণিত হচ্ছে 2, তাহলে 16 দুগুণে 32, অর্থাৎ 320, ঠিক আছে। 320 জন ছাত্রছাত্রী কিন্তু ছাত্র উপস্থিত ছিল। আর যদি ছাত্রী বলতো তাহলে 1 ইউনিটের ভ্যালু বের করতাম, মানে 160 জন হতো। ঘড়িতে 4:40 PM এর সময় ঘন্টা ও মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণে তৈরি করে? তাহলে এখানে ঘন্টার সাথে, অর্থাৎ
30-এর সাথে ঘন্টাকে গুণ করবে, সেটাকে মাইনাস করবে কি মিনিটের সাথে 2 দিয়ে ভাগ করে সেটাকে মাইনাস করবে, তাহলে আমাদের কোণ পেয়ে যাবে। তাহলে এখানে 30 কিন্তু ঘন্টার কাঁটা হচ্ছে 4 ঘন্টা, আর এদিকে মিনিটের কাঁটা হচ্ছে 40 মিনিট, এদিকে হচ্ছে তলায় 2, 3 4 12 অর্থাৎ 120 মাইনাস হচ্ছে কত, মাইনাস হচ্ছে 20, অর্থাৎ এদিকে হচ্ছে 100 ডিগ্রির কিন্তু কোণ উৎপন্ন করবে। কোন ক্ষুদ্রতম সংখ্যা 1057 সঙ্গে যোগ করতে হবে যাতে যোগফলটি সম্পূর্ণরূপে 23 দ্বারা বিভাজ্য। তাহলে প্রথমে 1057কে 23 দিয়ে আমরা ভাগ করব। তাহলে প্রথমে যদি ভাগ করি তাহলে কত হবে, 5 দিয়ে হবে কত 115, তাহলে এখানে 4 দিয়ে পাঠাতে হবে, তাহলে 3 4 12, 2 হাতে থাকলো 1, 92, তাহলে এদিকে 8 আর 5 যোগ করলে হবে 13, ঠিক আছে। তাহলে আর ওপর থেকে নামলো 7, তাহলে এখানে যদি আমরা 6 দিয়ে এটাকে ভাগ করি, 23-এর সাথে 6 গুণ করলে কত হবে, এদিকে হচ্ছে 3 6 18 আর 6 দুগুণে 12, 138, ঠিক আছে। তাহলে এখানে দেখো যে 6 দিয়ে যখন ভাগ করছি তখন 138 হচ্ছে, 138 6 দিয়ে ভাগ করাতে। এবার কোশ্চেনটা হচ্ছে যেখানে বলা আছে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে যেন যোগফলটা সম্পূর্ণরূপে 23 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে এখানে এমন সংখ্যা আমরা 23-এর সাথে গুণ করলাম 6 যেন এটার সাথে কিছু বেশি হয়, তো এখানে আমরা 138 বেশি পেয়েছি। তাহলে এখানে 137-এর থেকে 138 যোগ করতে 138 আনতে গেলে এই 1057 সাথে কত যোগ করতে হতো, তাহলে 1 যোগ করতে হতো, ঠিক আছে। তাহলে এখানে আমরা এই 137-এর জায়গায় 138 পেতাম, সেটা আমাদের 6 দ্বারা ভাগ যেত। তাহলে এখানে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে এ, অর্থাৎ 1 কিন্তু যোগ করতে হবে। রমেশ একটি মোবাইল ফোন কিনে সেটি রামকে 10% লাভে বিক্রি করলো। তারপর রাম সেই মোবাইল ফোনটি 10% লোকসানে বিক্রি করতে চাইলো। এক্ষেত্রে রমেশের লাভ না লোকসান হলো? তাহলে রমেশ মোবাইল ফোন কিনে কাকে দিচ্ছে, রামকে। কত পার্সেন্ট, 10% লাভে। যদি রমেশ 100 টাকায় মোবাইলটা কিনে 10% লাভ মানে 110 টাকায় কী করবে, রামকে দেবে। তারপর রাম সেই মোবাইলটি আবার 10% লোকসানে তাকে কিন্তু দিল। তাহলে 110 টাকার 10% লোকসান মানে কত, 90/100 বা 9/10 টাকায় বিক্রি করেছে, অর্থাৎ 99 টাকায় কিন্তু তাকে বিক্রি করে দিল। তাহলে রমেশের এতে লাভ না লোকসান হলো? তাহলে রমেশ 100 টাকার জিনিসটা সে 99 টাকায় পাচ্ছে, তাহলে তার 1% কিন্তু কি হলো, লোকসান হলো। অপশান 1 হয়ে যাবে, অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। 1% কিন্তু তার লস হলো। 100 থেকে এটা 1 টাকা লস হলো বলে আমাদের 1% কিন্তু লস হলো। 100 থেকে যদি বেশি হতো তাহলে 1% লাভ হতো। তাহলে এখানে আমাদের অপশান বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 46, এই অঙ্কটা আমরা লীলা রয় ম্যামের যে প্র্যাকটিস সেট করছিলাম সেটাতে করেছিলাম যে প্রথমে 999টাকে আমরা কমন করব। যদি 999টাকে কমন নেই, এবার কটা আছে দেখো, এই 1 2 3 4 5 6টা আছে, তাহলে এখানে আমরা 6 দিয়ে গুণ করব। তাহলে এখানে ব্র্যাকেটে আমাদের কি পড়ে থাকছে, ব্র্যাকেটে আমাদের পড়ে থাকছে এদিকে আমাদের 1/7 প্লাস 2/7, এইভাবে আমাদের কত আছে, 6/7 পর্যন্ত আমাদের ব্র্যাকেটে পড়ে আছে। তাহলে এখানে এটাকে যদি গুণ করি তাহলে কত হবে, 6 9 54 4 হাতে থাকলো 5, 6 9 54 আর 5-এ হচ্ছে 59, হাতে থাকলো আবার 5, 6 9 54 আর 5-এ হচ্ছে 59, 5994। তাহলে এই 1 2 3 4 5 এগুলোকে যদি যোগ করি তাহলে কত হবে, তাহলে এদিকে হচ্ছে মানে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6, এটার এই তলায় যদি আমরা 7 লসাগু নেই, এই তলায় যদি আমরা এই প্রতিটাতে 7 আছে, 7 লসাগু হবে, তাহলে ওপরে এইটি পড়ে থাকবে 1 থেকে 6 পর্যন্ত। তাহলে 2 1 3 3 3 6 4 10 5 15 6 21, তাহলে ওপরে 21, তলায় হচ্ছে 7 দিয়ে এটা কাটা দিলে কত হবে, 3 7 21। তাহলে এটাকে সলভ করে কত পেলাম, 3 পেলাম। তাহলে এইটার সাথে আমরা কি করব, যোগ চিহ্ন 3 করব। তাহলে 5 9 9 7, এটা হয়ে যাবে 5997, 5997। একটি শহরের জনসংখ্যা 2,50,000, প্রতি বছর 2% হারে বাড়ে
এটা ঝাড়ে লেখা আছে 2% হারে বাড়ে, তবে 2 বছর পর জনসংখ্যা এর বৃদ্ধি কত হবে? তাহলে এখানে 2,50,000 বর্তমান জনসংখ্যা। 2% করে যদি হারে 2% হারে যদি বাড়ে, তাহলে এখানে 2 বছর পর কত হবে? তাহলে এখানে 2 বার এইভাবে আমরা গুণ করব, 102 তলায় হচ্ছে 100। তাহলে এদিকে 4টা শূন্য, এদিকে 4টা শূন্য কাটা গেল। তাহলে 102-এর সাথে যদি আমরা এই 25 গুণ করি তাহলে কত হবে? 25 দুগুণে 50, আর এদিকে হচ্ছে 25কে 25। এটার সাথে আবার 102 যদি গুণ করি, তাহলে এটার সাথে 102 গুণ করলে আমাদের কত হবে? শেষে তো একটা শূন্য হবেই। 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 5 দুগুণে 10 11, আর 2 দুগুণে 4, একে হচ্ছে 5। এটার সাথে আবার যদি আবার একটাকে গুণ করি তাহলে এদিকে হচ্ছে 0 0 0। আবার এদিকে যদি গুণ করি তাহলে এদিকে হচ্ছে 5-একে 5। তাহলে শেষে 100 কোথায় আছে? তাহলে এখানে আমাদের 100 শেষে আছে, অর্থাৎ অপশান ডি হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার। এই কোশ্চেনটা একটু ভুল আছে, এখানে 2,50,000 ছিল, সেখানে আমাদের 10,100 হবে বৃদ্ধি পাওয়ার পর, এখানে কোনো দিনই হবে না। ঠিক আছে, এই অপশানগুলো একটু ভুল আছে। তো শেষে এখানে 100 আছে, আর এখানে আমরা দেখো এটাকে যোগ করার পর শেষে আমরা 100 পাবে, তাই আমরা এই অ্যান্সারটাকে ধরলাম। এটার অ্যান্সার কত হচ্ছে সেটা দেখেই নাও। তাহলে এদিকে 5-একে 5 হলো, এদিকে 5-একে 5 হলো, আর এদিকে হচ্ছে 2-একে 2। তাহলে এদিকে এই দুটো শূন্য নামলো 1, 5 5 10, হাতে থাকলো 1 হলো 5 আর 1-এ 6, 2, 26,100 এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, 26,100। এগুলো অপশান কোনো অপশানই নাই। অনিতা একটি বাইসাইকেল 3200 টাকায় কিনলো, সে সাইকেলটি 240 টাকা লোকসানে বিক্রি করলো, কত মূল্যে সে সাইকেলটি বিক্রি করলো? তাহলে 3200 টাকার 240 টাকা লোকসানে বিক্রি করেছে, তাহলে কিনেছে 3200 টাকায়। সিম্পল অঙ্ক, যে কিনেছে 3200 টাকায়, সে 240 টাকা লোকসানে বিক্রি করলো, মানে সে কত টাকায় বিক্রি করবে? তাহলে এখান থেকে 240 মাইনাস করো, তাহলে 3200 থেকে 240 মাইনাস করলে কত হবে? এদিকে হচ্ছে 2960। ঠিক আছে, 2960 এই টাকাটাই কিন্তু বিক্রি করেছে, অপশান এ। 3/4 5/6 5/10 1664 সমান কত? তাহলে 3/4 এর মানে হচ্ছে গুণ চিহ্ন, 5/6 এর মানে হচ্ছে কি গুণ চিহ্ন, 5/10 এর মানে হচ্ছে কি গুণ চিহ্ন, আর এদিকে হচ্ছে কত? 1664। ঠিক আছে, এটাকে এবার আমাদের কাটাকুটি করতে হবে। 3 দিয়ে কাটো, 3 দিয়ে 3 দুগুণে 6, 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 2 দিয়ে 2 দুগুণে 4, এদিকে 4 4-এ 16, 4-একে 4, 4 6 24। আবার 4 দিয়ে কাটা দাও, 4 দিয়ে 4 10-এ 40, 4 4-এ 16। 104-এর সাথে 5 গুণ করলে কত হবে? 4 5-এ 20, আর এদিকে হচ্ছে 5-একে 5, 520 হবে সঠিক অ্যান্সার। এই অপশানগুলো, এইটাও অপশানগুলো ভুল আছে। রাকেশ ও মোহনের গড় বয়স হচ্ছে 15। তাহলে রাকেশ আর মোহনের, রাকেশ এখানে দুটো আর হয়ে যাবে, নাহলে রাকেশ আর একটা হচ্ছে রমেশ। তাহলে একটাকে আমরা এ ধরছি, এটাকে বি ধরছি, মোহনটাকে রাকেশ মোহন, আর মোহন রমেশ, তাহলে মোহনটাকে আমরা বি ধরেছি, তাহলে এটাকে আমরা সি ধরবো। ঠিক আছে, আর এদিকে রাকেশকে আমরা এ ধরেছি, আর এখানে রমেশকে কত ধরেছি? সি ধরেছি, তাহলে এখানে আমরা সি। তাহলে এ প্লাস বি এর যে গড় বয়স সেটা কত বলা আছে? 15 বছর। তাহলে মোট বয়স কত হবে? 30 বছর হবে। মোহন আর রমেশ অর্থাৎ বি প্লাস সি এর যে মোট বয়স সেটা গড় বয়স সেটা বলা আছে 12 বছর। তাহলে মোট বয়স কত হবে? দুজন বলা আছে তাই 2 দিয়ে গুণ করছি, অর্থাৎ 24 বছর। একই রকমভাবে এ প্লাস সি এর যে এ প্লাস সি মানে কি রাকেশ প্লাস রমেশের যে গড় বয়স যদি 13 হয়, তাহলে মোট বয়স কত হবে? 26 হবে। তাহলে এখানে দেখো দুটো রাকেশ আছে, দুটো রমেশ আছে, মানে দুটো এ, দুটো বি, দুটো সি আছে। তাহলে 2 কমন নিয়ে নিলে কি পড়ে থাকবে? এ প্লাস বি প্লাস সি পড়ে থাকবে। ঠিক আছে, এ প্লাস বি প্লাস সি পড়ে থাকবে। এটা সমান টোটাল বয়স কত? 20 40 50 30 80 বছর। তাহলে 2 দিয়ে এটা কাটো, 40 বছর। তাহলে 3 জনের যে মোট বয়স সেটা হবে 40 বছর। এবার বলা আছে মোহনের বয়স কত? তাহলে মোহনকে আমরা বি ধরেছি, তাহলে বি এর বয়স বের করতে গেলে এ ও সি এর বয়স মাইনাস করতে হবে। তাহলে এ ও সি এর বয়স হচ্ছে 26 বছর।
তাহলে এ প্লাস সি এর বয়স কত 26 বছর, প্লাস হচ্ছে বি অর্থাৎ মোহন, এটা ইকুয়াল টু হচ্ছে 40 বছর। তাহলে বি সমান কত, বি মানে মোহন, তাহলে এখানে 40 প্লাস 26টা এদিকে গেলে মাইনাস 26 হবে, তাহলে এদিকে কত 30 অর্থাৎ 14 বছর। তাহলে মোহনের যে বয়স হবে সেটা হবে 14 বছর। তো 50 নম্বর কোশ্চেন, এইটাই শেষ কোশ্চেন ছিল। তো আজকের ক্লাস এতদূর পর্যন্ত, চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।